হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওতে আমি বিগত বছরের কিছু কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং যে কনস্টেবল পরীক্ষা তোমরা দেবে, ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল, সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা অঙ্ক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কতগুলো অঙ্ক তোমরা নিজে থেকে পারতে, সেটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমার এই চ্যানেলে তোমাদের যে আপকামিং পুলিশ পরীক্ষার জন্য যে অঙ্কের ক্লাসগুলো চলছে, আজকে তার 15 নম্বর ক্লাস। এর আগে টোটাল 14টা ক্লাস করানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে। ফার্স্ট অঙ্কটি কী বলছে দেখো, একটি বিদ্যালয়ে মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত? এখানে বালকের সংখ্যা পার্সেন্টেজে দিয়েছে আর বালিকার সংখ্যা সংখ্যায় দিয়ে রেখেছে। তো বালকের সংখ্যাটা তোমাদের খুঁজে বার করতে হবে। এই টাইপের অঙ্ক বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে। এখানে আমাদের কি বলছে, বালকের সংখ্যা 75%। তাহলে একটা বিদ্যালয়ে টোটাল ছেলেমেয়ে যদি 100% হয়, তার মধ্যে বালক যদি 75 হয়, তাহলে বালিকা কত হবে? 100% থেকে 75% মাইনাস করলে তোমরা পেয়ে যাবে 25%। এখানে বালিকার সংখ্যা কত? 25%। এই 25%-এর ভ্যালু কত দিয়েছে? 420। তো 25% যার ভ্যালু দিয়েছে সে নিচে থাকবে। 25%-এর ভ্যালু 420 হলে আমাদের বালকের সংখ্যা বার করতে হবে। বালকের সংখ্যা হচ্ছে 75%। তাহলে 420-কে 25 দিয়ে ভাগ করে কিসের সাথে গুণ করতে হবে? 75 দিয়ে গুণ করতে হবে। এখন এই 75-কে 25 দিয়ে কাটলে 3 বার যাবে, তাহলে 420 গুণ 3 আমাদের উত্তর চলে আসবে। 3 4 12, 3 20 60, 1260। বালকের সংখ্যা কত হবে? 1260। আবার একটু তোমাদের ঐকিক নিয়মে বলে দিই, দেখো 25%-এর ভ্যালু দেওয়া আছে কত? 420। 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 420/25। আমাদের বের করতে হবে বালকের সংখ্যা। বালকের সংখ্যা ছিল 75%, তো 75%-এর ভ্যালু হয়ে যাবে 420/25 গুণিতক 75। তো এই ক্যালকুলেশনটা এখানে করে আমরা কত পেয়েছি? 1260 পেয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো কি বলছে, যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, তার মানে আমরা এই লাইনটা করে নিই, এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম, তাহলে বি যদি 100 টাকা বেতন পায়, এ কত পাবে? 25% কম মানে 75 টাকা কম পাবে। তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি? এখন বলছে বি এর বেতন এ এর বেতনের থেকে কত বেশি। কার সাপেক্ষে বলছে? এ এর সাপেক্ষে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটু ছোট করে নিই, দেখো 4 দিয়ে কাটলে 4 মানে 25 দিয়ে কাটলে 4 25 100 আর 3 25 75। তার মানে এ আর বি এর বেতনের যে অনুপাতটা আমরা কত পেলাম? বি এর বেতন 4 অনুপাত হলে এ এর বেতন হচ্ছে 3 অনুপাত। এখন বলছে এ এর বেতনের সাপেক্ষে বি এর বেতন কত বেশি, তাহলে যার সাপেক্ষে বলেছে সেটা আমরা নিচে রাখবো। দেখো বি এর বেতন এ এর বেতনের সাপেক্ষে 1 বেশি, তাহলে এ এর বেতন 3 হলে এ এর বেতনের সাপেক্ষে বি এর বেতন 1 অনুপাত বেশি। 100-এর সাপেক্ষে কত বেশি? 100 গুণ করে দিলাম। তাহলে 100-কে এই 3 দিয়ে ভাগ করলে তোমরা কত পাবে বলো তো? 33.1/3%। তাহলে বি এর বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি? 33.1/3% বেশি। পরের প্রশ্ন দেখো, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো, তার 5% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে একজন বিক্রেতা একটা দ্রব্য প্রথমে 20% লোকসানে বিক্রি করেছে, লসে। এটা মাইনাস দিলাম, লস হয়েছে বলে মাইনাস দিলাম। তাহলে সে যদি 200 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে তার কি হতো? তাহলে তার 5% লাভ হতো, 5% প্রফিট হতো। এখন দেখো এই 200 টাকা বেশিতে যদি সে বিক্রি করে, তার এই যে 20% লোকসান, সেই লোকসানটা কি হবে? লোকসানটা তার রিকভার হবে, প্লাস তার সাথে সাথে সে আরও 5% লাভ করছে। তার মানে তার কত পার্সেন্ট গেন হচ্ছে? দেখো তার টোটাল কিন্তু 25% তার গেন হচ্ছে। আর এই 25% গেন মানে উপার্জন কী জন্য হচ্ছে? 200 টাকা সে বেশিতে বিক্রি করছে তাই জন্য। মানে 200 টাকা বেশিতে বিক্রি করছে, তাই জন্য সে 20% লোকসানটা তার মেকআপ হচ্ছে, মানে ক্ষতিপূরণ হচ্ছে, প্লাস আরও 5% লাভ হচ্ছে। তো টোটাল পার্সেন্টেজ সে কতটা আর্ন করছে? 25% সে আর্ন করছে 200 টাকা বেশিতে বিক্রি করছে বলে। তো 25%-এর ভ্যালু যদি 200 হয়, তো 1%-এর ভ্যালু কত? 8 হবে। আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্য সবসময় সিপি কস্ট প্রাইস 100 ধরে নিই। তো 100%-এর ভ্যালু কত হবে? 100%-এর ভ্যালু হয়ে যাবে 100 × 8, 800 টাকা। তো এটাই হবে তোমাদের ক্রয় মূল্য। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন দেখো কি বলছে, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে, তার লাভের শতকরা হার কত? তো
তো অসৎ ব্যবসায়ী সে কী বলেছে, সে যে টাকায় কিনবে, অর্থাৎ 100 টাকায় যদি একটা দ্রব্য কেনে তাহলে সে ওই 100 টাকায় ওই দ্রব্যটি বিক্রয় করবে। বাট সে চালাকি করে বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বিক্রি করে। ধরে নিলাম 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তো 1000 গ্রামের স্থানে সে কত গ্রাম দিচ্ছে? 900 গ্রাম দিচ্ছে। এখন 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয় তাহলে 900 গ্রামের দাম কত হয়ে যাবে? 900 টাকা। এখন সে দেখো এই 1000 টাকায় তার 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, বাট সে কী করছে, সেই 1000 টাকায় 900 গ্রাম দিচ্ছে। 1000 টাকায় কত গ্রাম পণ্য দিচ্ছে? 900 গ্রাম পণ্য দিচ্ছে। এখন ধরে নিলাম তাহলে এই 900টা হচ্ছে তার সিপি, কস্ট প্রাইস, অর্থাৎ 900 টাকায় কিনে সে 1000 টাকায় বিক্রি করছে, কারণ সে 900 গ্রাম দিচ্ছে। আর 900 গ্রামের দাম কত? 900 টাকা। তো সে 900 গ্রাম 1000 টাকায় বিক্রি করছে, 900 গ্রাম 1000 টাকায় বিক্রি করছে, আর 900 গ্রামের দাম কত? 900 টাকা। তো এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। তো 900 টাকায় সে লাভ করছে কত? 100 টাকা লাভ করছে। 900 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করছে, তার মানে তার লাভ হচ্ছে 100 টাকা। তো 900 টাকায় লাভ হয় 100 টাকা। এবারে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। তা পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ করো। তো এই 2 শূন্য 2 শূন্য কাটলো। এখন 100কে তুমি 9 দিয়ে ভাগ করলে কী পাবে? 9 11 99, 11/9%। 11/9%, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, স্পিরিটের সঙ্গে কী অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই বিক্রি করলে তার কী হবে? 20% লাভ হবে। এখন দেখো এই অঙ্ক থাকলে, এই অঙ্কটা এই টাইপের অঙ্ক আসলে কি বলছে? 20% লাভ হবে। এখন এই 20% মানে এটাকে যদি আমি ভগ্নাংশে ভেঙে নিই, 20% মানে হচ্ছে 20/100, একবারেই ভাঙা যায় 1/5, 0 দিয়ে 0 কাটো, 2 1 2, 5 2 10। তার মানে আমরা কী পেলাম? 1/5। তো স্পিরিটের সঙ্গে কী অনুপাতে জল মেশাতে হবে? তো এটা তোমাদের জাস্ট এই যে পেলে যে ভগ্নাংশটা 1/5, মানে উত্তরটা হয়ে যাবে কি 1:5। এটাই সব থেকে তোমাদের মানে জাস্ট দেখা মাত্রই উত্তর হয়ে যাবে। এরপরে একটু বেসিক যদি অ্যালিগেশন মেথড করতে চাও, অ্যালিগেশন মেথড করলে কিন্তু টাইম নষ্ট হবে, আর অ্যালিগেশন অনেকেই বুঝতে পারো না। তো এটাই করে দেবে। এই টাইপের অঙ্ক থাকলে যে দুধের সঙ্গে কী অনুপাতে জল মেশালে 20% লাভ হবে, বা স্পিরিটের সঙ্গে কী অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে, তো যে লাভটা বলেছে তার ভগ্নাংশ বের করে অনুপাত করে দাও, দিলে তোমাদের উত্তর চলে আসবে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমরা অ্যালিগেশন ইউজ করতে পারো, কিন্তু অ্যালিগেশন অনেকেই বুঝতে পারে না। আমি অনেক অঙ্ক কিন্তু অ্যালিগেশন মেথডে করিয়ে দিই, এটা দিলাম না, এটা জাস্ট এই পদ্ধতিতে করলে তোমাদের ইজিলি হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, 1/1000 ব্র্যাকেটের ভিতরে আছে 1/5 প্লাস 999 পূর্ণ 494/495 গুণিতক 99। তো এখন দেখো এটা আমরা কি করতে পারি? 1/1000 ব্র্যাকেটে 1/5 প্লাস 999। এখন আমরা 494টাকে ভেঙে নিই। দেখো কি করে ভাঙছি, 495 বিয়োগ 1 করলে তো আমরা 494 পাই, বাই হচ্ছে 495 গুণিতক 99। এরপরে কী থাকছে? এরপরে কী হচ্ছে দেখো, 1/1000 ব্র্যাকেটের মধ্যে 1/5 প্লাস হচ্ছে 999। এখন এই 495 দিয়ে 495কে ভাগ করলে তোমরা কত পাবে বলো তো? এখানে এটাকে আমরা লিখতে পারি +1 লিখতে পারি, আর এখানে থাকছে কত? -1/495। আর এই যে পুরো পোর্শনটার গুণ হিসেবে ছিল কত? 99। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, এখানে এই সাইডটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে গুণ হিসেবে 99 লিখলাম। এখন দেখো এটা আমি এই সাইডে করছি 1/1000 ব্র্যাকেট 1/5। এখন এই যে ব্র্যাকেটের বাইরে 99 আছে, 99 একবার কি হবে? এদের সাথে গুণ হবে। তো এই 99 প্লাস 999 প্লাস 1 করলে তোমরা কত পাচ্ছ বলো তো? 999 প্লাস 1 করলে পাবে 1000। তো 1000-এর সাথে 99 গুণ করো, মাইনাস 1/495, এর সাথে একবার কী হবে? 999 গুণ হবে। তার মানে আলটিমেটলি আমরা কী পাচ্ছি দেখো, 1/1000 ব্র্যাকেটে 1/5 99, তার পিছনে কটা শূন্য চলে আসবে? 1000 মানে 1000-এ 3টে শূন্য চলে আসলো, মাইনাস এই দেখো এই 495কে 99 দিয়ে কাটলে 5 বার যাবে, তার মানে এখানে তুমি পাবে 1/5। তো -1/5 প্লাস 1/5 কেটে গেল, এখানে থাকছে কত? 1/1000 গুণিতক 99, তার পিঠে 3টে শূন্য। তো 3টে শূন্য ক্যান্সেল হলে রাইট অ্যান্সার কী হবে? 99। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এইখানে জাস্ট আমরা কী করেছি, এইখানে জাস্ট আমরা 494কে 495 -1 লিখে নিচে 495। এখন দেখো এই 495 কী হলো? ভাগ হয়ে গেল, কেটে 1 হলো।
তো 495 কেটে কুটে আমি এখানে 1 লিখলাম। আর এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে দেখো এই 999 পূর্ণ 494 বাই হচ্ছে 495, এটাকে এইভাবেও লেখা যায় 999 প্লাস হচ্ছে 494 বাই হচ্ছে 495। তাই এইখানে প্লাস দিয়ে 1 লিখেছি, তারপরে -1/495, সেটাই লেখা হয়েছে -1/495। এখন 999 প্লাস 1 যোগ করলে তুমি পাবে হচ্ছে 1000। এখন এই 99 1000-এর সঙ্গে একবার গুণ হবে, আর একবার -1 যে 495 তার সাথে গুণ হয়েছে। তো এটা 495কে 99 দিয়ে কাটলে তুমি 5 পাবে নিচে। তো 1/5 -1/5 প্লাস 1/5 কেটে গেল, ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্নে দেখো কি বলছে, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো, বাট ভুলবশত সেই সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি এসে কত 19.7। সঠিক উত্তরটি কী হবে? তাহলে সংখ্যাটি ধরে নিলাম এক্স, সে 3 দিয়ে ভাগ করার পরিবর্তে সে গুণ করে দিয়েছে, গুণ করে কত পাচ্ছে 29.7। তার মানে এখান থেকে আমরা সংখ্যাটি পেয়ে যাব, সংখ্যাটি হচ্ছে 29.7 বাই 3, কাটাকুটি করো 3 9 27, দশমিক আছে বলে 9.9, সংখ্যাটি হলো 9.9। বাট এখানে চেয়েছে সঠিক উত্তরটি কত। তো সঠিক উত্তরটি তখনই আসবে যখন ছাত্রটি ওই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করবে, কারণ মাস্টারমশাই ছাত্রকে কি বলেছে, সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করতে। তো 9.9কে 3 দিয়ে ভাগ করলে তোমরা কত পাবে 3.3। 3.3 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো বলছে কি, একটি চৌবাচ্চা 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে হলে আরও কত সময় লাগবে? তাহলে একটা চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি যদি 5 অনুপাত হয়ে থাকে, সেই 5 অনুপাতের মধ্যে 4 অনুপাত 1 মিনিটে পূর্ণ হচ্ছে। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ডে পূর্ণ হয়। বাকি থাকছে কত বলো তো, 5-এর ভিতরে যদি 4 অনুপাত পূর্ণ হয়, তাহলে ওই 5 ভাগের মধ্যে 1 ভাগ বাকি থাকে। তাহলে 4 অনুপাত যদি 60 সেকেন্ডে পূর্ণ হয়, তাহলে 1 অনুপাত পূর্ণ হবে 60/4 মানে 15 সেকেন্ডে। তো 15 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বাকি অংশ মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ পূর্ণ হয়ে গেছে, বাকি থাকছে 1 ভাগ, তাহলে 1 ভাগ মানে কত 15 সেকেন্ডে পূর্ণ হবে। তো 15 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে দেখো, এক্স একটি কাজ 20 দিনে করে, ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ এক্স একা কত দিনে করবে? এখন আমাদের এখানে মোট কাজ বের করতে হবে। এক্স দেখো, এক্স ওই কাজটি কত দিনে করছে, 9 দাগের অঙ্ক 20 দিনে করে। ওয়াই করে কত দিনে, 12 দিনে করে। এখন এদের যে লসাগু আমরা নেব, সেই লসাগু হচ্ছে টোটাল কাজ। তো 20 আর 12 এদের লসাগু কত হয়ে যাবে, এদের লসাগু হবে 60। তো এই 60 হচ্ছে টোটাল কাজ। তো টোটাল কাজ যদি 60 হয়, তাহলে এক্স যদি 20 দিনে করে কাজটি, একদিনে কটা কাজ করবে, একদিনে 3টে কাজ করবে। ওয়াই একদিনে কটা কাজ করবে, 5টা কাজ করবে। এখন এখানে কি বলছে দেখো, ওয়াই ওই কাজটি একা 9 দিনে করেছে, তাহলে একদিনে যদি 5টা কাজ করে, তাহলে 9 দিনে কটা কাজ করবে, 9 দিনে 5 9 45টা কাজ করবে। তো টোটাল কাজ হচ্ছে 60, ওয়াই 9 দিনে 45টি কাজ করেছে। তো বাকি কাজ কটি থাকবে, বাকি কাজ 60 থেকে 45 বিয়োগ করলে পাবে 15টি কাজ। এখন বলছে বাকি কাজ এক্স একা কত দিনে করবে। তো এই 15টি কাজ এক্স কত দিনে করবে। তো এক্স একদিনে 3টে কাজ করে, তাহলে 15টি কাজ করতে এক্সের টাইম লাগবে, 15কে 3 দিয়ে ভাগ করো, 5 দিন টাইম লাগবে। তো 5 দিন ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো কি বলছে, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? তো এখানে টোটাল কাজ আমরা বের করে নেব। টোটাল কাজ দেখো, 12 জন শ্রমিক কত ঘন্টা কাজ করছে, দিনে 4 ঘন্টা, এটাই হচ্ছে টোটাল কাজ। তো ওই একই কাজ 15 জন শ্রমিক কত সময় নেবে, এই 15 জন শ্রমিকের টাইমটা বের করতে হবে। তো এটা একই কাজ বলেছে বলে আমরা ইকুয়াল করে দিলাম, যে কাজটা 12 জন শ্রমিক 4 ঘন্টায় করে, সেই কাজটা 15 জন শ্রমিক কত ঘন্টায় করবে। একই কাজ, সেম কাজ বলে আমরা ইকুয়াল দিয়ে দুটোকে সমান করে দিলাম। এখন 3 এ 5 15, 3 এ 4 12, তাহলে টাইম টি ইকুয়াল টু কত হচ্ছে, 4 এ 4 16/5। এখন তোমরা হচ্ছে কি করবে, 16কে 5 দিয়ে ভাগ করো, 16কে 5 দিয়ে ভাগ করলে তোমাদের টাইম চলে আসবে 5 হচ্ছে 3 এ 5 15। তো 3 পূর্ণ 1/5 ঘন্টা, 3 পূর্ণ 1/5 ঘন্টা মানে কি হয়ে যাবে দেখো, 3 ঘন্টা। আর 1/5কে আমরা মিনিটে করে নিতে পারি, মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, 5 12 60। তো 3 ঘন্টা 12 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে, একজন মালি 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো। একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে, তার মানে সে একটা বর্গাকার আকৃতি তোমরা দেখে থাকবে, মানে যতগুলো সারি আছে
ততগুলো শ্রেণী থাকবে। তাহলে একজন মালি এতটি চারা গাছ এমনভাবে রোপণ করলো মানে যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি তাদের কী থাকবে, শ্রেণী থাকবে। তো এই টাইপের অঙ্ক থাকলে যে সংখ্যাটা দেওয়া আছে তার শুধুমাত্র বর্গমূল করলেই হয়ে যাবে। এই 17,956 এর বর্গমূল করতে হবে। তো বর্গমূল করে ভাগ প্রক্রিয়ার সাথে সহজে তোমরা করতে পারবে, বেশি ট্রিক্স অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ সহজেই হয়ে যাবে। এখানে 1 নাও, নিলে এখানে 1 চলে আসবে। এখন 1-এর ডাবল হচ্ছে 2, এই 7-9 নিচে নেমে আসলো। তো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 79-এর কাছাকাছি বা ইকুয়াল হবে। তো এখানে যদি তোমরা 3 রাখো তাহলে এখানে কত হচ্ছে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 10। এরপরে এই 13-এর ডাবল হবে 26 আর 56 নিচে নেমে আসলো। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা কি হবে, যেটা এই 10,056 এর নিয়ারেস্ট মান হবে। তো এখন দেখো এখানে যদি তোমরা 4 নাও তাহলে 4 নিলে কী হচ্ছে, 4 4 16, 6 হাতে থাকছে 1, 4 6 24 আর 1 25-এর 5, হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10। তার মানে কী হচ্ছে, 134। তো একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে, 134টি গাছ আছে। তো এই টাইপের অঙ্ক মানে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ততগুলি শ্রেণী, এই যত তত এই টাইপের অঙ্ক থাকলে যেখানে দেখবে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী আছে এই রকম বললে যে সংখ্যাটা দিয়েছে তার জাস্ট বর্গমূল নির্ণয় করলে তোমাদের উত্তর চলে আসবে। এখানে কত পেয়েছি আমরা, 134। তো 134 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে দেখো পরের প্রশ্ন কি বলছে, এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে, বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। তার বার্ষিক আয় 561 টাকা হলে তার মূলধন কত? ধরে নিলাম তার মূলধন প্রিন্সিপাল ইকুয়াল টু 100%। এখন সে কী করছে, তার মূলধনের 1/3 অংশ 7% হারে, তাহলে 1/3 গুণিতক 7 লিখলাম। 1/4 অংশ 8% হারে, 1/4 গুণিতক 8, বাকি অংশ তাহলে 1/3 মানে টোটাল যদি 1 অংশ হয়ে থাকে সেখান থেকে 1/3 আর 1/4 বাদ দিলে তোমরা কত পাবে, 12 1 12, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে 5/12, বাকি অংশ হচ্ছে 5/12। এই 5/12 অংশ সে 10% হারে বিনিয়োগ করলে তার যে ইনকামটা হচ্ছে সেটা কত, 561 টাকা। এখন এখান থেকে আমরা পার্সেন্টেজটা বের করে নেব। জাস্ট দেখো এখানে পার্সেন্টেজ লিখলাম না, এই পার্সেন্টেজটা ব্র্যাকেটের বাইরে রাখলাম। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 5 দুগুণে 10। তার মানে আমরা কী পাচ্ছি দেখো, 7/3 প্লাস 2 প্লাস 25/6, এত পার্সেন্টেজের ভ্যালু কত, 561। এখন এখান থেকে আমরা এই লসাগু যদি করি তাহলে কত পাচ্ছি দেখো, লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, প্লাস 6 দুগুণে 12, প্লাস 6 1 6, 25 1 25, টোটাল হচ্ছে এত পার্সেন্ট। তো টোটাল এত পার্সেন্টেজের ভ্যালু আমরা কত পাচ্ছি, 561। তো এইগুলো সব যোগ করলে তুমি পাবে 14 আর 12 26 আর 25 51/6%। তার মানে এই 51/6%-এর ভ্যালু হচ্ছে কত, 561। এখন 561কে যদি তুমি 51 দিয়ে কাটো তার মানে কতবার যাবে, তো এখান থেকে 1%-এর ভ্যালু বের করে নাও ওয়েকিং নিয়মের মতো। 561 ভাগ হচ্ছে 51 আর এই নিচে 6টা পাল্টে খেলে উপরে চলে যাবে। তো একে 51 দিয়ে কাটলে 11 বার যাবে, মানে 561কে 51 দিয়ে ভাগ করলে 11 বার যাবে। তার মানে 1%-এর ভ্যালু কত হচ্ছে, 1%-এর ভ্যালু পাচ্ছ তোমরা 6 11 66। আমাদের মূলধন কত ছিল, 100%। তার মানে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে, 6,600 টাকা। তাহলে এটাই হচ্ছে তোমাদের মূলধন, 6,600 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই যে টাকাটা দেওয়া আছে বার্ষিক 561 টাকা, সেটা কত পার্সেন্টেজের ভ্যালু, সেটা হচ্ছে 51/6%-এর ভ্যালু। কীভাবে বের করলাম, 1/3 অংশ 7% হারে, তাহলে সেটা গুণ করলাম 1/3 গুণিতক 7, 1/4 অংশ 8% আর বাকি মানে কত, 5/12 অংশ 10% হারে। এটা একটু ক্যালকুলেশন করে জাস্ট আমরা এটা পেয়ে গেছি, 51/6%-এর ভ্যালু 561 টাকা। আমাদের 100% বের করলে মূলধন চলে আসবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। তার মানে ধরে নাও এটা যদি হাওড়া জংশন হয় আর এখানে যদি বর্ধমান জংশন হয়, তাহলে হাওড়া থেকে বর্ধমান একটা ট্রেন যাচ্ছে কত, 4 ঘন্টায়, আর বর্ধমান থেকে এইদিকে হাওড়ায় আসছে 6 ঘন্টায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে, সকাল 7টায় মানে এটাও 7টায় ছাড়ছে 7 AM, এটাও এখান থেকে 7টায় ছাড়ছে।
কখন তারা মিলিত হবে? দুটি ট্রেন যদি 7টায় যদি ছাড়ে স্টেশন থেকে, তাহলে কখন তারা মিলিত হবে? যেখানে যখন তাদের যখন তাদের টাইমটা দেওয়া আছে, তারা এই টাইম নেয় হাওড়া থেকে বর্ধমান যেতে আর বর্ধমান থেকে হাওড়া আসতে। এখন দেখো এদের টাইমটা দেওয়া আছে কত। মনে করো হাওড়া থেকে যেটা বর্ধমান যাচ্ছে তার টাইমের অনুপাত হচ্ছে T1, আর যে বর্ধমান থেকে হাওড়ায় আসছে তার টাইমের অনুপাত হচ্ছে T2। তাহলে T1 কত? 4 আওয়ার, T2 হচ্ছে 6 আওয়ার। তো টাইমের রেশিও কত হবে? টাইমের রেশিও 2:3 হবে। এখন তোমরা জানো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন হচ্ছে স্পিড টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। তার মানে টাইমের রেশিও যা হবে স্পিডের রেশিও তার কী হবে? অপোজিট হবে। তো টাইম T1/T2 যদি আমরা কি পেয়ে গেলাম? 2/3। তার মানে স্পিডের রেশিও কী হবে? স্পিড S1/S2 হয়ে যাবে 3/2, জাস্ট অপোজিট। তো এদের অপোজিট, টাইমের অপোজিট, ঠিক আছে। তো স্পিড আমরা কত পেলাম? 3/2 অনুপাত। তো এইবারে দেখো, এখন যদি আমরা এখান থেকে ধরে নিই ডিস্টেন্স ইকুয়াল টু কত? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো স্পিড এখান থেকে তোমরা ধরে নাও কত? স্পিড মনে করো S1 ইকুয়াল টু 3x বা 3 যাই ধরো, কোনো ব্যাপার নেই। এখানে দেখো স্পিড হচ্ছে S1 এর ক্ষেত্রে 3 অনুপাত। তো S1 এর ক্ষেত্রে যদি স্পিড 3 অনুপাত হয়, টাইম কত লাগছিল? টাইম লাগছিল S1 মানে T1 এর স্পিড S1, T2 এর স্পিড S2। তো এর ক্ষেত্রে টাইম লাগছিল 4 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে? ডিস্টেন্স হচ্ছে 12 ইউনিট। এটাই মনে রাখো, ডিস্টেন্স হচ্ছে কত? 12 ইউনিট। এখন দুটো ট্রেন যখন পরস্পরের বিপরীত দিকে যাত্রা করবে, তখন তাদের গতিবেগের অনুপাত কী হয়ে যায়? তখন তাদের গতিবেগের অনুপাত যোগ হয়ে যায়। দুটো ট্রেন যখন পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা করে তখন তাদের আপেক্ষিক গতিবেগ কী হয়? তাদের দুজনের গতিবেগ যোগ হয়ে তাদের আপেক্ষিক গতিবেগটা আমরা পাই। অর্থাৎ এখানে এটা যদি S1 স্পিডে যায় আর এটা যদি S1 স্পিডে এই অভিমুখে যায়, তাহলে তাদের গতিবেগ কী হয়ে যায়? যোগ হয়ে যায়। তো এখন আমরা টাইম কী পাবো? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স কত? টোটাল 12, কারণ এই হাওড়া থেকে বর্ধমান অবধি ডিস্টেন্স আমরা কত পেয়েছি? 12 অনুপাত। এবারে এদের যে গতিবেগ কত? 3 + 2 5। তো এখন 12কে 5 দিয়ে ভাগ করো, কত পাবে? 2/2/5। 12কে 5 দিয়ে ভাগ করলে পাবে 2/2/5। তো 2/2/5 ঘন্টা পরে এরা একে অপরের সাথে মিলিত হবে। মানে 2 ঘন্টা আর এই 2/5, একে যদি তুমি মিনিটে করো তাহলে 60 দিয়ে গুণ করো, 5 12 60, 2 ঘন্টা 24 মিনিট। তো 7টার সময় তারা যাত্রা শুরু করছে, আর 7টার সময় যাত্রা শুরু করার 2 ঘন্টা 24 মিনিট পরে তারা মিলিত হবে। তো রাইট অ্যান্সার কত হবে? 7টা 8টা 9টা 9টা 24 মিনিটে তারা একে অপরের সাথে মিলিত হবে। কিভাবে বের করলাম আরও একবার বলছি, দেখো এখান থেকে দুটো ট্রেনের টাইম বলা আছে। একটা ট্রেন যেটা হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে তার 4 ঘন্টা লাগছে, তো সেটাকে আমি T1 ধরে নিলাম। যে ট্রেনটা বর্ধমান থেকে হাওড়া আসছে তার টাইম লাগছে 6 ঘন্টা। এখান থেকে T1/T2 কত পেলাম? 2/3 অনুপাত। আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তার মানে হচ্ছে ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকলে, দেখো এখানে দুটো ডিস্টেন্স কিন্তু সেম, হাওড়া থেকে বর্ধমান আর বর্ধমান থেকে হাওড়া, ডিস্টেন্স কনস্ট্যান্ট। তার মানে স্পিডের রেশিও টাইমের সাথে কী হয়? ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তার মানে এখানে যেটা তুমি টাইমের রেশিও পাচ্ছ তার অপোজিট কী হবে? স্পিডের রেশিও। তো টাইম T1 2/3, S1 কী পেলাম? 3/2। এখন আমরা এখান থেকে স্পিড পেয়ে গেছি, টাইম পেয়ে গেছি, তো এখান থেকে ডিস্টেন্সটা আমরা বের করে নিতে পারবো। ডিস্টেন্স দেখো S1 যদি 3 অনুপাত বেগ নিয়ে যায়, S1 এর টাইম কত লাগছিল? 4 ঘন্টা। তো ডিস্টেন্স কত হলো? ডিস্টেন্স হচ্ছে 12 অনুপাত। এখন এই 12 অনুপাত ডিস্টেন্স এটা। তো এরা যদি এখান থেকে যাত্রা শুরু করে এই দিক থেকে, আরেকটা ট্রেন যদি এই দিক থেকে যাত্রা শুরু করে, তারা কোথায় মিলিত হবে? কখন মিলিত হবে? তার মানে তাদের অভিমুখ যখন একে অপরের বিপরীতে, তখন তাদের যে স্পিডটা এটা কী হয়ে যায়? এটা যোগ হয়ে যায়। তো ডিস্টেন্স হচ্ছে 12, টোটাল স্পিড কত হয়েছে? 3 + 2। এখন এখান থেকে আমরা যে টাইমটা পাবো সেটাই হচ্ছে তাদের মিলিত হওয়ার সময়। তো তোমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো কি বলছে। অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট, তরুণের থেকে বয়সে বড়। তাহলে অজয় বয়সে বিজয়ের থেকে ছোট, অজয়ের বয়স যদি x হয় আর বিজয়ের বয়স যদি y হয় আর তরুণের বয়স যদি z হয়, তাহলে আমরা কি বলতে পারি? অজয় বিজয়ের থেকে ছোট। তার মানে
দেখো এই প্রশ্ন ইংলিশে যেটা ছিল, অজয় বয়সে বিজয়ের থেকে যতটা ছোট তরুণের থেকে বয়সে ততটা বড়, মানে বিজয়ের থেকে বয়সে যতটা ছোট, তার মানে ধরে নিলাম বিজয়ের থেকে বয়সে ছোট মানে ওয়াই মাইনাস এক্স, এটা কী হবে ইকুয়াল হবে যতটা ছোট তো তরুণের বয়সে থেকে ততটা বড়, তার মানে এখানে এক্স মাইনাস জেড ইকুয়াল হবে। তো এখান থেকে তোমরা এক্সের ভ্যালুটা বার করতে পারো। এই এক্স এই সাইডে আসলে কী হয়ে যাবে, এক্স প্লাস এক্স 2x, আর এই মাইনাস জেড এই সাইডে আসলে কী হবে ওয়াই প্লাস জেড। তো 2x ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, তার মানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে ওয়াই প্লাস জেড বাই 2। তো এই অঙ্কটা এখানে তোমরা একটু কারেকশন করে নেবে, কি বলছে অজয় বয়সে বিজয়ের থেকে যতটা ছোট তরুণের থেকে ঠিক ততটা বড়, এই জন্য আমরা ইকুয়াল করে দিলাম। তো এখানে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই 2 পেলে। এখন বলছে বিজয় আর তরুণের বয়সের যোগফল। তো বিজয় কি হচ্ছে ওয়াই আর তরুণ হচ্ছে জেড, বিজয়ের বয়স কি ওয়াই আর তরুণের বয়স হচ্ছে জেড, তার মানে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 48 দেওয়া আছে। তো এখান থেকে আমাদের অজয়ের বয়স বার করতে হবে। তো ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 48, তার মানে এখানে বসিয়ে দাও 48/2, মানে হচ্ছে 48কে 2 দিয়ে ভাগ করলে 24 বছর। তো অজয়ের বয়স কত হবে 24 বছর। তো এই প্রশ্নটা তোমরা জাস্ট এখানে একটু ঠিক করে নেবে, অজয় বয়সে বিজয়ের থেকে যতটা ছোট তরুণের থেকে ঠিক ততটা বড়, এই জন্য এটা আমরা ইকুয়াল করেছি। এটা ধরে নিলাম অজয়ের বয়স, অজয় বিজয় আর হচ্ছে তরুণ। পরের প্রশ্ন কী বলছে দেখো, এক্স এর মাসিক আয় কত 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, তারপরে বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে। তো গৃহ খাতে ব্যয় করার পরে যে টাকাটা থাকে তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে, অবশিষ্ট আয় ব্যয় খাবার আর জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার আর জামা কাপড়ে ব্যয় হয়। তো টোটাল আয় ছিল কত 25,000 টাকা। তো 25,000-এর 10% সে শিক্ষা খাতে ব্যয় করছে, তো বাকি থাকছে কত 90%, 25,000-এর 90% বাকি থাকছে। এরপরে রিমেইনিং আয়ের, এই রিমেইনিং আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, তাহলে বাকি থাকছে কত 80%। এরপরে এই রিমেইনিং আয়ের 15% সে সঞ্চয় স্কিমে জমা করে, তাহলে রিমেইনিং আয়ের বাকি থাকছে কত 15% ব্যয় করার পরে 85%। এখন তার বাকি আয় এটাই তার বাকি আয়। এই বাকি আয় বা অবশিষ্ট আয় সে খাবার আর জামা কাপড়ে বিক্রি করে, তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে অবশিষ্ট আয় কত সেটা বের করতে পারি। তো 25,000 গুণিতক 90%, মানে এটাকে আমরা লিখতে পারি 90/100, 80%টাকে লিখতে পারি 80/100, আর 85%টাকে লিখতে পারি 85/100। তার মানে এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল হলো, এই একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য ক্যান্সেল করলে এই একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য, আর এই শূন্য ক্যান্সেল হলো। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 5 25। তার মানে তার অবশিষ্ট আয় কত হচ্ছে দেখো 4 5 20, 9 20 180 গুণিতক 85, এটাই তার অবশিষ্ট আয়। এখন বলছে আয়ের কত শতাংশ সে খাবার আর জামা কাপড়ে বিক্রি করে। তো তার মোট আয় যদি 25,000 টাকা হয়ে থাকে, 25,000 টাকার অবশিষ্ট অংশ কত 180 গুণিতক 85। তো শতাংশ বের করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, এখানে দুটো জিরো দিয়ে দুটো জিরো ক্যান্সেল হলো, একটা জিরো দিয়ে একটা জিরো ক্যান্সেল হলো, 5 5 25, 5 17 85। তো এবারে উপরে থাকছে 18 আর 17, তো 18 আর 17 এখানে গুণ করো, করে তোমরা 5 দিয়ে ভাগ দিলে তোমাদের উত্তর চলে আসবে। 7 8 56, 6 হাতে থাকছে 5, 7 1 7 5 12, 0 8 1 8, 1 1 1, 6 8 2 10 0 হাতে হচ্ছে 1, 306। তো 306কে 5 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে। 306কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30, তো 61 দশমিক সামথিং। তো 61 দশমিক সামথিং মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, যদি 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার ইকুয়াল টু 385 হয়, তাহলে 2 এর স্কোয়ার 4 এর স্কোয়ার 6 এর স্কোয়ার প্লাস 20 এর স্কোয়ার কত হবে। তো এখানে দেখো 2 এর স্কোয়ার মানে এটাকে আমরা কি লিখতে পারি 1 এর স্কোয়ার গুণ হচ্ছে 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ারটা লিখতে পারি আমরা হচ্ছে 2 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার, এইভাবে লিখতে পারি। 6 এর স্কোয়ারটা আমরা কি লিখতে পারি 3 দুগুণে 6, 2 এর স্কোয়ার ইন্টু হচ্ছে 6 এর স্কোয়ার প্লাস ডট 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 10 এর স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার আর 10 এর স্কোয়ার। এখন দেখো উভয়ের মধ্যে কমন কী পাচ্ছ, উভয়ের মধ্যে কমন হচ্ছে 2 এর স্কোয়ার, উভয়ের মধ্যে কমন হচ্ছে কি এর স্কোয়ার 2 এর স্কোয়ার। তো 2 এর স্কোয়ার মানে কত 4, 4টা বাইরে কমন নিলে তোমাদের কী পড়ে থাকছে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস ডট ডট 10 এর স্কোয়ার, এটাই পড়ে থাকে। আর এটার ভ্যালু কত দেওয়া আছে দেখো, এটার ভ্যালু 385, তার মানে 4 গুণিতক এর জায়গায় আমরা কি লিখতে পারি, এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 385, 4 গুণিতক 385 মানে কত হচ্ছে
4 5 20 শূন্য, হাতে হচ্ছে 2, 4 8 32 আর 2 34 4, হাতে হচ্ছে 3, 3 4 12 আর 3 15, 1540 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এটা জাস্ট একটু ভেঙে নিয়েছি। 2 এর স্কোয়ারটা লিখেছি 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ারটা লিখেছি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 6 এর স্কোয়ারটা লিখেছি আমরা 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এইভাবে প্লাস ডট 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 করে 20 এর স্কোয়ারটা লিখেছি 2 এর স্কোয়ার আর হচ্ছে 10 এর স্কোয়ার, কারণ 20কে ভাঙলে তোমরা কী পাবে, 10 দুগুণে 20 তার স্কোয়ার, এটাকে এইভাবে লেখা যায়। এবার এখান থেকে দেখো উভয়ের মধ্যে 2 এর স্কোয়ার কমন আছে, তো 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তো 4টা কমন নিলে থাকে কি 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস হচ্ছে 10 এর স্কোয়ার। তো এটার ভ্যালু কত দেওয়া আছে 385, তো 4 × 385 মানে কত 1540, 1540 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে দেখো, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়া একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? তো ধরে নিই আপেলের পূর্ব মূল্য, পাস্ট প্রাইস হচ্ছে কত 100 টাকা ছিল, বাট 20% কমেছে, তো প্রেজেন্ট প্রাইস পিআর লিখলাম আমি জাস্ট, মানে বর্তমান মূল্য কত হচ্ছে 80 টাকা। এটাকে যদি আমি অনুপাত করে নিই, দেখো 0 0 কাটলো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তো প্রাইসের অনুপাত মূল্যের অনুপাত হলো কত, প্রথমে ছিল 5 অনুপাত, পরে হয়েছে কত কমে 4 অনুপাত হয়েছে। এখন দেখো কোয়ান্টিটি পরিমাণ কী পাচ্ছে 1 ডজন অতিরিক্ত আপেল পাচ্ছে। তো আমরা একটা জানি ফর্মুলা, প্রাইস সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল হয় কার সাথে, কোয়ান্টিটির সাথে, অর্থাৎ প্রাইস কমলে কোয়ান্টিটি বাড়বে, কোয়ান্টিটি বাড়লে প্রাইস কমবে, বা প্রাইস বাড়লে কোয়ান্টিটি কমবে। তার মানে প্রাইসের যে অনুপাতটা ছিল, প্রথমে ছিল 5 অনুপাত, পরে হয়েছে 4 অনুপাত, তো কোয়ান্টিটি কী হয়ে যাবে, কোয়ান্টিটি জাস্ট অপোজিট মানে উল্টে যাবে, কোয়ান্টিটি হবে 4 থেকে 5, মানে প্রথমে সে 4 অনুপাত পাচ্ছিল, পরে সে পাচ্ছে কত 5 অনুপাত। কত অনুপাত পাচ্ছে বেশি, 1 অনুপাত, তো এখানেই তো বলা আছে 1 অনুপাত মানে 1 ডজন, তো 1 অনুপাত যদি 1 ডজন হয়ে থাকে, 1 ডজন হয়ে থাকে, তাহলে 5 অনুপাত কত হবে 5 ডজন। তো এখন এই 5 অনুপাতের ভ্যালু কত 50 টাকা, তো 5 অনুপাতের ভ্যালু যদি 50 টাকা হয়ে থাকে, মানে 5 ডজনের ভ্যালু, তো 1 ডজনের ভ্যালু কত হবে 50 ভাগ 5 মানে 10 টাকা। তাহলে আপেলের ডজন প্রতি হ্রাসমূল্য কত 10 টাকা, আপেলের ডজন প্রতি হ্রাসমূল্য কত 10 টাকা। এখানে আমরা এই 5কে কেন ডজন লিখতে পারলাম, 5কে ডজন লিখতে পারলাম এই জন্য, এখানে দেখো বলছে 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে, তো এখানে আমাদের এই যে 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 1 ডজন, 1 অনুপাতের ভ্যালু কি 1 ডজন, তো 5 অনুপাতের ভ্যালু কত হবে 5 ডজন, তো এখানে বলছে 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে কিসে 50 টাকায়, তার মানে এখন সে আগে পাচ্ছিল 4 ডজন আপেল 50 টাকায়, বাট এখন দাম কমাতে সে 5 ডজন আপেল পাচ্ছে 50 টাকায়, তো 5 ডজনের দাম যদি 50 টাকা হয়ে থাকে, তো 1 ডজনের দাম কত হবে 10 টাকা। পরের অঙ্ক কি বলছে দেখো, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন, যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয়, তার মাসিক আয় কত? তাহলে 12 মাসে সে সঞ্চয় করে কত বলো তো 45,000 টাকা, 1 মাসে সঞ্চয় করবে কত 45,000 ভাগ 12, 45,000কে 12 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে দেখো 45,000কে 12 দিয়ে ভাগ করলে তোমরা কত পাবে সেটা একটু ভাগ করে নেবে, 3 12 36, 9 হচ্ছে, তাহলে 7 12 84, 6 600, 5 12 60, তো 3,750, তো 1 মাসে তার সঞ্চয় হচ্ছে কত, 1 মাসে তার সঞ্চয় হচ্ছে 3,750 টাকা। এখন দেখো 3 মাসে যা আয় করে, মানে 3 মাসে ইনকাম, 3 ইন্টু আই মানে হচ্ছে ইনকাম মানে আয়, হ্যাঁ ইনকাম মানে হচ্ছে আয়, 3 ইন্টু আই ইকুয়াল টু যা ব্যয় করে 4 মাসে ব্যয় করে সেটা ইকুয়াল, ব্যয় মানে স্পেন্ড, তাহলে এখানে ইনকাম আর ব্যয়ের আমরা করতে পারবো, রেশিও বের করতে পারবো, তো ইনকাম বাই ব্যয় ইকুয়াল টু 4/3, অর্থাৎ সে 4 অনুপাত যদি আয় করে 3 অনুপাত ব্যয় করে, তো সেভিংস করে কত অনুপাত 1 অনুপাত, তো 1 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 3,750, আমাদের বলেছে তার মাসিক আয় কত, তার মাসিক আয় হচ্ছে 4 অনুপাত, তো 4 অনুপাতের ভ্যালু হয়ে যাবে কত, 4 অনুপাতের ভ্যালু হবে 3,750 গুণিতক 4, তো এটা গুণ করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে 0 4 5 20 0 হাতে 2, 4 7 28 আর 2 30 0 হাতে 3, 3 4 12 আর 3 15, তো 15,000 টাকা তার হচ্ছে মাসিক আয়। তো গাইস এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, আশা করি তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থেকো।
আর ভিডিওগুলো একটু লাইক শেয়ার করবে যদি ভালো লাগে। আর তোমার যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে এই টাইপের গুরুত্বপূর্ণ ক্লাস, অঙ্কের ক্লাস, জিকের ক্লাস, নেক্সট আমি একটা জিকের ক্লাস নিয়ে আসবো 500 প্লাস ইতিহাসের জিকে, যেখান থেকে তোমাদের ইতিহাসে আর কোনো বাইরে জিকে আসবে না। তো ওই 500 প্লাস জিকে যেটা আমি করাবো সেখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম জিকে পরীক্ষায় চলে আসবে। তো সেই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে তোমরা কানেক্ট থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।